বাংলাদেশের রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, পিঠ বাঁচলে তবেই তো রাজনীতি। গতকাল জুম্মার নামাজের পর রাজধানীর রাজপথ যখন ইনকিলাব মঞ্চ আর পুলিশের সংঘাতে রণক্ষেত্রে পরিণত হলো, তখন আমরা ভেবেছিলাম হয়তো বড় কোনো পরিবর্তন আসছে, কিন্তু দিন শেষে যা দেখলাম তা কেবল হাস্যকরই নয়, বরং চরম সুবিধাবাদী রাজনীতির বহিঃপ্রকাশ। যমুনার সামনে ডক্টর ইউনূসের পুলিশের হাতে যখন কর্মীরা মার খেল, সাউন্ড গ্রেনেডের শব্দে যখন শাহবাগ প্রকম্পিত হলো, তখন ইনকিলাব মঞ্চের নেতাদের সুর ছিল এরকম। কিন্তু যখনই দেখলেন অন্তর্বর্তী সরকার কঠোর হচ্ছে, অমনি রাত ৯টা ১৩ মিনিটে ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে সব দায় দেওয়া হলো আওয়ামী লীগের উপর। আজ আমরা ব্যবচ্ছেদ করব এই রাজনৈতিক ভোল পাল্টানোর নেপথ্য কাহিনী। কেন নিজের কর্মীদের একা ফেলে নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দিলেন নেতারা? এটি কি রণকৌশল নাকি সেলফ আত্মসমর্পণ? দর্শক, দিনের ঘটনাগুলো আমরা একটু দেখি, বিস্তারিত যাচ্ছে। দেখেন, এই যে শাহবাগে যখন পুলিশ তাদেরকে জায়গা ক্লিয়ার করছে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস দিয়ে, তখন এই যে দলে দলে শত শত হাজার হাজার লোক কিন্তু দৌড়ে পালাচ্ছে ভয়। এরপরই কিন্তু সেই স্টার্টার চেয়েছে। আমরা ঘটনাগুলো দেখি একটু। দেখেন দর্শক, যে ঘটনাটা এখন দেখছেন খুবই দুঃখজনক। এই জঙ্গিদের আপনারা ২০১৩ সালের সেই ৫ই মে দেখেছেন যে বিজয় সরণি থেকে বিজয়নগর হতে শুরু করে পল্টনের প্রত্যেকটা গাছ তারা কেটে ফেলে রাস্তায় ফেলেছিল, এবং এক এক কোনো গাছই সেই জায়গায় ছিল না, কোনো ব্যারিকেড ছিল না। ৫ই আগস্ট আপনারা দেখেছেন প্রত্যেকটা রাস্তার ডিভাইডারে যত রড আছে, যত পাইপ আছে, যত ব্যারিয়ার আছে, সবকিছু ভেঙে চুরে তারা তছনছ করে দিচ্ছে। মানে এদের ভিতরে দেশকে ধ্বংস করার একটা নেশা রয়ে গেছে, এবং সেটা তাদেরকে কোনো কিছু খাইয়ে দিচ্ছে কিনা বা নেশা করাচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু এদের দেশ ধ্বংস করার ক্ষেত্রে এদের খুব বেশি উৎসাহ, এই জঙ্গিদের, এই অসভ্যদের। দেখছেন দর্শক, এদের আসলে ভাঙাচোরাতে এত আনন্দ, মানে এরা দেশের ভালো কিছু আসলে দেখার মতো কিছু নাই। এরা আসলে সেই আরো এখন থেকে হাজার বছর পিছিয়ে নিয়ে যেতে চাই দেশটাকে, যাতে আবার সেই মধ্যযুগীয় বাংলাদেশে পরিণত হয়। এটা যেমন পরিণত হয়েছে আফগানিস্তান, এখন সেখানে দাস প্রথাও চালু হয়েছে, নারীদেরকে বাজারে বিক্রি করছে। মানে আজকে আমি একটা নারী নিয়ে আসলাম দাস হিসাবে, তাকে ২ মাস ব্যবহার করলাম, ৩ মাস ব্যবহার করলাম, ভালো লাগলো না, বা ৬ মাস ব্যবহার করলাম, ভালো লাগলো না, আবার বাজার যে বিক্রি করে দিলাম। মানে নারীদের কোনো সম্মান এই জঙ্গি গোষ্ঠী, এই ইসলামিক জঙ্গি গোষ্ঠী, এই জামাতি, এদের হাতে আসলে নারীদের কোনো সম্মান থাকবে না। অলরেডি তা শুনেছেন যে জামাতের আমির নারীদেরকে, যারা কর্মজীবী নারী বলে, তাদেরকে বেশ্যার সাথে তুলনা করেছেন। আর একটু দেখি দর্শক। দর্শক, এই মুহূর্তে পুলিশের দেখলেন দর্শক, এই যে যখন পুলিশের প্যাদানি শুরু হয়ে গেল, দৌড়ে সব পালানো শুরু করলো, এবং তারপরে কিন্তু নাটকীয় তারা স্ট্যাটাস দিয়েছে যে লীগের অনুপ্রবেশ ঘটেছে বলে তারা কিন্তু এই নাটকটা সাজানোর চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখেন, এই যে লীগ কর্মীরা অনুপ্রবেশ করছে বা এসব ঘটাচ্ছে, সংঘাতের দায় এড়ানোর চেষ্টা ইনকিলাব মঞ্চের। মানে নাটকীয় ভাবে সেই লীগকে এখানে তারা দোষারোপ করার চেষ্টা করছে, এবং সেই দায় দিয়ে তারা এখান থেকে এই আন্দোলন বন্ধ করার একটা পথ খুঁজছে। মানে মাইকটা এমন মাইক খাইছে যে এখন মনে করেন বুঝে গেছে ঠেলার নাম যে বাবাজি। এখন তারা মেটিকুলাসলি ডিজাইনটা মানে আওয়ামী লীগের ঘাড়ে দেওয়ার জন্য সেই চেষ্টাই করেছে। কিন্তু সত্য এমন জিনিস, আওয়ামী লীগকে বহু জিনিস চাপানোর চেষ্টা করেছে গত ৫ই আগস্টের পর থেকে আজকে ১.৫ বছর, এই ইউনূস গং। কিন্তু আসলে মানুষ বুঝে ফেলছে যে এরা আসলে শয়তান, যার জন্য মানুষ এখন আর তাদেরকে বিশ্বাস করে না, মোটেও বিশ্বাস করে না, এবং তাদের বিশ্বাস করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। দর্শক, এই যে দেখেন ইনকিলাব মঞ্চ কয়টা ৬ ঘন্টা আগে সে স্ট্যাটাস দিয়ে, এই যে ৯টা ১৩ মিনিটে তার স্ট্যাটাস দিয়ে রেখেছে। এখন কেন এই কাজটা করেছে সে আমরা যদি এটা বিশ্লেষণে যাই দর্শক, তাহলে আপনারা দেখবেন যে জুমার নামাজের পর হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মিছিল যখন যমুনা অভিমুখে এগুচ্ছিল, তখন পুলিশ চরম মারমুখী অবস্থান নেয়। লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড তছনছ হয়ে যায় আন্দোলনকারীদের ব্যারিকেড। আশ্চর্যের বিষয় হলো, এই সেই ইনকিলাব মঞ্চ যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য জান বাজ লড়াই করেছিল, কিন্তু গতকাল পুলিশের লাঠির বাড়িতে যখন তাদের পিঠ লাল হয়ে গেল, ঠিক
তখনই সেই একই কর্মীদের মুখে শোনা গেল ডক্টর ইউনূসের উদ্দেশ্যে নোংরা গালিগালাজ। এটি প্রমাণ করে আন্দোলনে কোনো সঠিক রাজনৈতিক আদর্শ ছিল না। আবেগের বশে রাজপথে নেমে যখন মার খেলো, তখন তারা নিজেদের সরকারকে শত্রু ভাবতে শুরু করলো এবং সেইটাই বাস্তবতা। প্রশাসনের এই কঠোর রূপ কি তবে ইনকিলাব মঞ্চের সাথে সরকারের চন্দ্রিমার অবসান হলো? এবার আসুন আসল নাটকে। রাত ৯টা ১৩ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এক পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, আওয়ামী লীগ সক্রিয় হয়েছে এবং লীগের কর্মীরা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রভার চেষ্টা করছে। এমনকি এই লীগাররাই নাকি হাদী হত্যার বিচার আর নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। মানে কতটা নির্লজ্জ হলে দর্শক এই ধরনের কথাবার্তা বলতে পারে আপনি চিন্তা করেন। কি অদ্ভুত যুক্তি! মানে এই ৫ই আগস্টের আগেও কিন্তু তারা এই ধরনের বিভিন্ন ধরনের নাটকবাজি করে কিন্তু আওয়ামী লীগের উপরে দোষারোপ চেষ্টা করে। কিন্তু এখন দেশের মানুষ কিন্তু বুঝে ফেলছে যে এরা হলো মুনাফিক, বেঈমান এবং এরা হলো নাটকবাজ। কি অদ্ভুত যুক্তি! সারাদিন রাজপথে যারা পুলিশের সাথে মারামারি করলো, সাউন্ড গ্রেনেডের সামনে বুক পেতে দিল, তারা এখন হয়ে গেল লিগার। নিজেদের পিঠ বাঁচাতে ইনকিলাব মঞ্চ এখন আওয়ামী জুজু ছড়াচ্ছে। যখনই সরকার কঠোর হচ্ছে তখনই দায় অন্যের ঘাড়ে ঠেলে দিয়ে নিজেরা ধোয়া তুলসী পাতা হওয়ার চেষ্টা করছে। এই রাজনীতি এদেশের মানুষ আগেও দেখেছে। জাবের সাহেবরা কি তবে ভয় পেয়েছেন যে এবারের মামলাগুলো তাদের উপরেই পড়বে? এই পোস্টের পর ইনকিলাব মঞ্চের কর্মীদের মাঝে যে আতঙ্ক দেখা দিয়েছে তা দেখার মতো। নিজের কমেন্ট বক্সে কর্মীরা লিখছেন তারা অনিরাপদ বোধ করছেন। এমনকি মজার ব্যাপার হলো অনেক কর্মী সন্দেহ করছেন যে তাদের উপর লাঠিচার্জ করেছে সেই পুলিশ সদস্যরাও আসলে আওয়ামী লীগের কর্মী। ভাবুন তো একদম কত হাস্যকর বিষয়। একবার ভাবুন এই কথাগুলো যে এরা মানে কোন লেভেলের ফালতু বা কোন লেভেলের মানে মানসিক রোগী এটা চিন্তা করা যায় কিনা? কতটা মানসিক বিভ্রান্তি শিকার হলে একটি দল নিজেদের প্রশাসনিক ব্যবস্থার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এই পর্যায়ে পৌঁছায়। ইনকিলাব মঞ্চের নেতারা কর্মীদের মাঝপথে ফেলে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিলেন। আর কর্মীরা এখন চারিদিকে কেবল ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এটি কি কোনো সুশৃঙ্খল আন্দোলনের চিত্র? নাকি একদিক বিভ্রান্ত জনতা? ইনকিলাব মঞ্চের ভেতরে এখন বড় ধরনের ফাটল। কমেন্ট বক্সে দেখা গেছে দুপক্ষ। এক পক্ষ বলছে হাদী হত্যার বিচার আগেই চাই, প্রয়োজনে নির্বাচন স্থগিত হোক। অন্য পক্ষ ধমক দিয়ে বলছে হাদী হত্যার বিচারের জন্য নির্বাচন পেছানো, আম ছাড়া দুটোটাই যাবে। এই দ্বিধা বিভক্তি এটাই প্রমাণ করে যে ইনকিলাব মঞ্চ ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কোনো স্পষ্ট অবস্থানে নেই। একদিকে তারা নির্বাচন বানচালের ইঙ্গিত দিচ্ছে, আবার অন্যদিকে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে বা দায় চাপিয়ে দেওয়ার পক্ষে পোস্ট দিচ্ছে। এই অস্থিরতা কি কেবল আদর্শিক নাকি পর্দার আড়ালে কোনো বড় লবিং কাজ করছে? হাদী হত্যার রক্ত কি তবে কেবলই নির্বাচনী গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে? এই প্রশ্ন কিন্তু এখন জনমনে ব্যাপক আকারে প্রকাশ পেয়েছে। ডক্টর ইউনূসের প্রশাসন গতকাল বুঝিয়ে দিয়েছে আন্দোলনের নামে নির্বাচন বানচালের চেষ্টা করলে তা কাউকে ছাড় দেবে না এবং সেই ধরনের মনোভাব কিন্তু তারা দেখিয়েছে। কিন্তু অন্তরে তাদের কি আছে? যেদের উস্কানি দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে নির্বাচন থেকে যাতে মানুষজন অংশগ্রহণ করতে না পারে, দায়িত্ব পালন করতে না পারে সেই ধরনের নাটক সাজানো হচ্ছে কিনা সেই ব্যাপারে কিন্তু আমরা সন্দিহান। ইনকিলাব মঞ্চ হয়তো ভেবেছিল তারা সরকারের লাইসেন্সধারী আন্দোলনকারী, কিন্তু পুলিশের অ্যাকশন তাদের সেই ভুল ভেঙে দিয়েছে। এখন আওয়ামী লীগের অনুপ্রবেশের দোহাই দিয়ে তারা আসলে সরকারের সাথে আপোস করার চেষ্টা করছে। তারা বলছে, "আমরা ঝামেলা করছি না, লীগাররা করছে, তাই আমাদের গ্রেপ্তার করবেন না।" এটি একটি ক্লাসিক পলায়নপরী রাজনীতি। যে হাদী হত্যার বিচার নিয়ে তারা এতদিন গলা ফাটালো, আজ সেই হাদীর রক্ত কি তবে আওয়ামী লীগের অনুপ্রবেশ তত্ত্বে ধামাচাপা পড়ে যাবে? বন্ধুরা, ইনকিলাব মঞ্চের এই গিরগিটির মতো রং বদলানো আমরা দেখলাম রাজপথে মার খেয়ে আওয়ামী লীগের উপর দায় চাপানো আর ডক্টর ইউনূসকে গালি দিয়ে আবার তাকে বাঁচাতে আওয়ামী লীগ অনুপ্রবেশের গল্প সাজানো বাংলাদেশের মানুষ এসব এখন বোঝে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে এ ধরনের বিশৃঙ্খলা কেবল দেশকে অস্থিতিশীলতাই করবে। দর্শক, আপনারা কি মনে করেন ইনকিলাব মঞ্চের মিছিলে যে কি সত্যি আওয়ামী লীগের কর্মীরা ঢুকেছিল নাকি একটি স্রেফ পিঠ বাঁচানোর নাটক? হাদী হত্যার বিচার কি আদৌ হবে নাকি নির্বাচনের বলির পাঠা হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে এই উত্তাল সময়ের প্রতিটি খবর সবার আগে আমাদের কাছে জনগণের কাছে পৌঁছে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে একটা কথাই বলে দেখি, এই হাদী সন্ত্রাসীদের, জুলাই সন্ত্রাসীদের থেকে সাবধান, এই দেশের ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সাবধান। ধন্যবাদ দর্শক, ভালো থাকুন। সাথে থাকার জন্য।